আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো লোকাল জ্যাম্প এর মাধ্যমে একটা ওয়েবসাইট লোকালে যে ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে এটা একটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে ডেভেলপ করা একটা ওয়েবসাইট কিভাবে আপনারা cPanel এ হোস্টিং করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি আমার ওয়েবসাইট ট্রান্সফার করব এবং আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি cPanel রেডি করে নিব এবং পরবর্তীতে জ্যাম্প থেকে ব্যাকআপ নিয়ে আমি লোকালে cPanel এ হোস্টিং করব। তো আশা করি আপনারা কমপ্লিট ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আমি আমার cPanel লগ ইন করেছি এবং এখানে আমার ডাটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ব্যাকে চলে যাই। এরপর এই ডাটাবেসের এগেনস্টে আমি একটা ইউজার ক্রিয়েট করব। তো আমি আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ওয়েব লিখলাম। এরপর একটা হার্ড পাসওয়ার্ড দিব। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। ব্যাকে যাই। আমার এখানে সেশনগত কিছু প্রবলেমের কারণে বারবার লগ ইন করতে হচ্ছে। এরপর এই ইউজারটা ডাটাবেসে অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন আমার ইউজারটা এখানে দেখাচ্ছে। ফার্স্ট ইউজার সিলেক্ট করলাম। এরপর আমার তৈরিকৃত ডাটাবেসটা আমি সিলেক্ট করে দিব এবং অ্যাডে ক্লিক করব। এরপর ইউজারের পারমিশন দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পারমিশন আপনাদের মতো করে নিজেরা আইডেন্টিফাই করে দিবেন। আমি এখানে অল প্রিভিলেজ সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা ড্রপটা বাদ দিয়ে দিতে পারেন, ডিলেট অপশনটা বাদ দিয়ে দিতে পারেন এবং সবগুলো প্রিভিলেজ ভালো করে চেক করে নেবেন। এখানে অনেক ধরনের প্রিভিলেজ সিস্টেম রয়েছে। তো আমি যেহেতু এটা আমার মতো করে করতেছি, যার কারণে আমি অল প্রিভিলেজ দিয়ে মেক সেন্স করে দিলাম, সব ধরনের পারমিশন থাকে। এখানে আমার এটা সাকসেস হয়ে গেছে। গো ব্যাকে চলে যাই। এরপর আমি আবার cPanel এ লগ ইন করলাম। এরপর পিএইচপি মাই অ্যাডমিন প্ল্যাটফর্মে যেতে হবে আমার, এর জন্য টুলসে ক্লিক করছি। সকলের cPanel একই ধরনের নাও হতে পারে, এই ধরনের নাও হতে পারে। আমারটা এই ধরনের রয়েছে। এই ইন্টারফেসটা এক একজনের cPanel এ এক এক ধরনের হতে পারে, কিন্তু অপশনগুলো মোটামুটি সিমিলার। আমি পিএইচপি মাই অ্যাডমিনে যাচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখেন আমার ডাটাবেসটা এখানে শো করতেছে এবং এখানে কোনো ধরনের ফাইল নেই। এখানে
আমি ইম্পোর্ট অপশনে চলে যাচ্ছি। এখান থেকে মূলত আমাকে ইম্পোর্ট করতে হবে ডাটাবেজে। তো এর জন্য আমি সর্বপ্রথম আমার ফার্স্ট স্টেপ আমি কমপ্লিট করেছি এবং দ্বিতীয় স্টেপে আমি আমার লোকাল থেকে সম্পূর্ণ ওয়েবসাইটটা ব্যাকআপ নিব এবং ব্যাকআপ নেওয়ার পরে এটা কি করব। এই কারণে আমি সর্বপ্রথম আমার লোকাল ওয়েবসাইটটা আমি রান করতেছি, যেটা আমার চ্যাম্পে ডেভেলপ করা আছে। আমি সর্বপ্রথম পিএইচপি মাই অ্যাডমিনে ওপেন করব লোকাল হোস্ট থেকে। সর্বপ্রথম সি প্যানেলে যাচ্ছি আমার লোকাল হোস্টে সাইটটা রান করছে কিনা এটা দেখার জন্য। সিস্টেম 32 তে যেতে হবে। সিস্টেম 32, এরপর ড্রাইভার, ইটিসি ফোল্ডার, এটা আমি রান করে নিব। এটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনের মাধ্যমে রান করতে হবে, তা না হলে এটা চেঞ্জ হবে না। তো সর্বপ্রথম আমি রান করে দেখে নিলাম যে আমার লোকাল হোস্টে এটা আছে, অতএব রান করবে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। যে ডিস্ট্রো আমার ডাটাবেসটা, এখান থেকে আমি এক্সপোর্ট করে নিব। আমাদের জন্য আসলে তেমন কিছু প্রয়োজন নেই, আমরা ডিফল্ট সেটিং রেখে আমরা হচ্ছে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব এসকিউএল অপশন সিলেক্ট করে। নামটা চেঞ্জ করে দিতে পারেন আপনারা চাইলে। আমি আমার মতো নাম একটা সিলেক্ট করে দিচ্ছি। আমি আপনাদেরকে আরো একটা মজার বিষয় দেখাতে চাচ্ছিলাম। এই বিষয়টা হচ্ছে আমার যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা আমি চাইলে এখান থেকে ট্রান্সফার করতে পারি, চেঞ্জ করতে পারি। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে ওয়েবসাইটটা আমি সম্পূর্ণরূপে চেঞ্জ করতে চাচ্ছি, আগে কেমন ছিল এবং এখন কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই ডোমেইনটাই মূলত চেঞ্জ করব।
আমি একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন এই কারণে। তো এই ডোমেইনটা আমি চেঞ্জ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে লোকালে যে ওয়েবসাইটটা রান করতেছে সেটাই ট্রেড ইন্টারন্যাশনাল। আমি এটাই এখন চালু করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি পিএইচপি মাই অ্যাডমিন টু বাদে দিয়ে আমি জাস্ট ডোমেইনটা রান করতেছি। এই ওয়েবসাইটটা আমার লোকালে ডেভেলপমেন্ট করা। আমি এটা ট্রান্সফার করব ক্লোনাবিলিটি কালচারাল সেন্টারে, যে ডোমেইনটা রয়েছে এই ওয়েবসাইটের মতো। দুইটি দেখতে কিন্তু ডিফারেন্ট রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ডাটাবেস থেকে আমার সাইট ইউআরএল এবং হোম ইউআরএল এই দুইটা অ্যাড্রেস আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো এর জন্য আপনারা এই অপশনটা একটু ভালো মনোযোগ সহকারে দেখেন। আমি কোডের মাধ্যমে করব এবং এটা আমি ডাব্লিউপি অপশন থেকেও করব। দুইটা স্টেপই আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি যে অপশনটি দেখাচ্ছি এটা হচ্ছে এসকিউএল কোয়ারির মাধ্যমে। তো আমি কোয়ারিটা এখানে দিয়ে দিলাম এবং ডোমেইন নেমটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। এবং এটা চেঞ্জ হয়ে গেলে আমি ফাইনালি এখান থেকে আরেকবার চেক করে নিচ্ছি এবং আমি অপশনে ফাইনালি গো দিয়ে দিলাম এক্সিকিউট করার জন্য। দেখুন এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। রিলোড দিয়ে একবার চেক করে নিচ্ছি। দেখুন ডোমেইন নেমটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন এটা এই ধরনের দেখাচ্ছে। সর্বপ্রথম আমরা লোকালের হোস্ট ফাইল থেকে একটা কমেন্ট করে দিলাম এবং ক্লোনাকিলিটি ওয়েবসাইট যেটা আছে ডোমেইনটা আমরা এটা রিপ্লেস করে দিব। সেভ করে দিচ্ছি এটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে। এরপর আমরা আরেকবার চেক করে দেখব। ফাইনালি সেভ হলো। এটা একবার রিলোড দিয়ে আমরা চেক করে দেখব যে আসলে সঠিকভাবে কাজ করেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কাজ করছে, এটা লোড হচ্ছে না। এরপর সাইট ইউআরএলটা চেঞ্জ করে দিব ক্লোনাকিলিটিকা কালচারাল সেন্টারের। ডাটাবেজের ডাব্লিউপি অপশন থেকে
সাইট ইউআরএল এবং হোম ইউআরএল দুইটাই চেঞ্জ করে দিলাম। এবার আমরা পুনরায় আবার একবার লোড দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন সাইটটি চলে আসছে। যেহেতু আমরা ইউআরএল চেঞ্জ করার সময় এসটিটিপি অ্যাড করেছিলাম, কিন্তু এসটা অ্যাড করি নাই, সেহেতু এরকম ভেঙে যাচ্ছে। আমরা এসটা বাদ দিয়ে আবার পুনরায় রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাইটটা লোড হয়ে গেছে। দেখেন, আশা করি লোগোটা বাদ দিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি। আর সাইট স্মুথলি লোড হয়েছে এবং ইউআরএলটা কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। প্রিভিয়াস ইউআরএলটা আরেকবার চেক করে দেখলাম যে এটাতে এখন আর কোনো কাজ করতেছে না, কারণ লোকাল থেকে আমরা কমেন্ট করে দিয়েছিলাম। এটাও দেখেন, একবার রিলোড দিয়ে দিই, স্মুথলি লোড করবে। এবার আমরা আমাদের ডাটাবেসটা কমপ্লিটলি ব্যাকআপ নিয়ে নিব। ডিফল্ট সেটিং রেখে আমি এক্সপোর্টে ক্লিক করতেছি। সেটিংটা না, আসলে আমাদের ভুল ফাইল ডাউনলোড করতেছি। আমরা একটা টেবিল নির্দিষ্ট করে ডাউনলোড করছিলাম, আমাদের ফুল ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। তো আমরা ডাটাবেস যে সিলেক্ট করে নিয়ে পুনরায় এক্সপোর্টে ক্লিক করলাম, ডিফল্ট ফাইল রেখেই, ডিফল্ট সেটিং রেখেই ইউজার নেমটা চেঞ্জ করে দিচ্ছি, ফাইল নেমটা চেঞ্জ করে দিচ্ছি। সেভ করে দিব। এখন এটা ডাউনলোড হয়ে গেছে। এবারে অ্যাপাসিটা অফ করে দিয়ে আমরা আরেকবার একটু চেক করে দেখব। স্টপ প্রেস করলাম, রিলোড দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা রান করতেছে না। আমরা হোস্ট নেম থেকে এবার আমাদের সাইটটি কমেন্ট করে দিব, যাতে আমাদের সি প্যানেলে হোস্টিং করা যে ওয়েবসাইটটা রয়েছে সেটা রান করে কিনা চেক করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্মুথলি রান করতেছে। সি প্যানেলে প্রবেশ করব। আগে থেকে ওপেন করে রাখছিলাম,
যার কারণে এটা ইরোড দিচ্ছে। এটা কেটে দিয়ে পুনরায় আবার cPanel-এ ঢুকতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে নিব, লগ ইন করবো। এই ইন্টারফেসটা এক একটা হোস্টিং সার্ভিস প্রোভাইডারদের এক এক ধরনের হয়। আমি phpMyAdmin-এ ক্লিক করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। ফার্স্ট ডাটাবেসটা সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল নেই, কোনো টেবিল নেই। আমরা ইম্পোর্ট অপশনে চলে যাব এবং ডিফল্ট সেটিং রেখে আমরা যে ফাইলটি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম, এইটা ডাটাবেস ফাইলটা, ব্যাকআপ ফাইলটা এখান থেকে ওপেন করব। এবং ইম্পোর্ট প্রেস করব ডিফল্ট সেটিং রেখে। এখানে কোনো ধরনের কাজ আমরা করব না। আপনারা দেখতে পাচ্ছেন লোডিং শুরু হয়েছে। এখানে আমরা ডাটাবেজের ক্রিডেনশিয়ালটা যেহেতু আমাদের পরবর্তী স্টেপে আমাদের প্রয়োজন, যার কারণে আমরা এখানে আগে থেকে নোট করে রাখছি। সর্বপ্রথম ডাটাবেজ নেম দিয়েছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমরা ডাটাবেজ নেম এবং ডাটাবেজ ইউজার দুইটাই সেম রেখেছি। এখানে বসিয়ে দিলাম। কোলোনাকিলিটি ওয়েব, কোলোনাকিল ওয়েব। এবং পাসওয়ার্ডটা আমি এখনই আপনাদের কাছে এক্সপোজ করতে চাচ্ছি না, কিন্তু আপনারা এভাবে নোট করে রাখবেন। সাকসেসফুলি ফিনিশড হয়েছে। পুনরায় আবার লগ ইন করে আমি দেখতেছি যে আসলে 100% বা সাকসেসফুলি ডাটাবেসটা ইম্পোর্ট হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিটলি কাজ করছে, ইম্পোর্ট হয়েছে। এখন আমরা ফাইলগুলো চেক করে দেখব পুরনো ডাটাবেসের সাথে মিলিয়ে, যার কারণে লোকাল হোস্টে phpMyAdmin ওপেন করছি। ডাটাবেসটা সিলেক্ট করে নিব, ব্রিজ2। নিচে চলে যাবো, স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছি 74টা টেবিল রয়েছে এবং 21 MB সাইজ এবং 48,035টা ফাইল। দেখতে পাচ্ছেন যে সবকিছু সাইজটা বাদ দিয়ে সবকিছু সেম আছে। পরবর্তী পদক্ষেপ হবে আমাদের cPanel-এ লগ ইন করে আমাদের সাইটটা ব্যাকআপ নিয়ে, তারপর জাম্প থেকে আমাদের ফুল ওয়েবসাইটটা একটা ব্যাকআপ নিয়ে আমাদের cPanel-এ দিয়ে দেওয়া। তো এ পর্যন্ত আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হইল। তো আমরা থার্ড স্টেপের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে cPanel-এ প্রবেশ করলাম। ফাইল ম্যানেজারে চলে যাব। পাবলিক HTML-এ ক্লিক করব। এখানে যতগুলো ফাইল আছে সব আমি একটা ব্যাকআপ নিয়ে রাখবো। এর জন্য
সিলেক্ট অল এর মাধ্যমে আমি সিলেক্ট করে নিয়ে এটা কম্প্রেস করে দিব জিপ ফাইলের মাধ্যমে, এবং ফাইলের একটা নাম দিয়ে দিব নতুন করে, ব্যাকআপ লিখে দিই। কম্প্রেস ফাইল, এটা হতে একটু সময় লাগবে, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। দেখেন আমাদের ফাইলটা কমপ্রেস হয়ে গেছে, ক্যান্সেল করে দিলাম। এরপর বাকি যে ফাইলগুলো রয়েছে সবগুলো আমরা ডিলিট করে দিব, ব্যাকআপ ফাইলটা বাদ রেখে। এখন চলেন আমরা একবার লোড দিয়ে দেখি যে আসলে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন শুধু ব্যাকআপ ফাইল ছাড়া আমাদের public.html এর ভিতরে কিছুই নেই। তো এখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জ্যাম্পের মাধ্যমে জ্যাম্পের এক্সপ্লোরারে ক্লিক করলাম, এরপরে htdocs এর ভিতরে যাব, এরপর এখান থেকে সম্পূর্ণ যে ফাইলটা রয়েছে তার একটা ব্যাকআপ নিয়ে নিব। এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আগে। ওয়েবসাইট দিলাম, এর ভিতরে পেস্ট করে দেব। কপি হয়ে যাওয়ার পরে আমরা একটা রিফ্রেশ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা নিউ ওয়েবসাইটের ভিতরে রয়েছি। এখন এই নিউ ওয়েবসাইট ফোল্ডারটা আমরা কম্প্রেস করব। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল। এরপর সি প্যানেলে প্রবেশ করি, আমরা এখানে আপলোড দিব। আমরা হিরোর ফাইলটা আগে ডিলিট করে দিই, এরপর আপলোড অপশনে যাব, তার আগে পাঁচটা কপি করে নিই।
পাথটা দিয়ে দিলাম, ফাইলটা সিলেক্ট করে দিলাম, নিউ ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন আপনারা আপলোড রানিং হয়েছে। আপলোডটা কত দ্রুত হবে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ব্যাকে চলে আসলাম। এবার এটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করলাম। এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেল। আমি এখন নিউ ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। তার আগে একটু দেখে নিচ্ছি যে আসলে সঠিকভাবে এক্সট্রাক্ট হয়েছে কিনা। তোমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে এক্সট্রাক্ট হয়েছে। নিউ ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকলাম। অল ফাইল সিলেক্ট করে আমরা এগুলো সব পাবলিক HTML এর ভিতরে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের নিউ ডোমেইনের নিউ ওয়েবসাইটের ভিতরে রয়েছে। আমরা অল সিলেক্ট করে নিলাম। এবার মুভে দিব, আমরা কোথায় মুভ করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করি। তো আমরা পাবলিক HTML এর ভিতরে যেহেতু দিতে চাচ্ছি সেহেতু এটুকু আমরা রিমুভ করে দিলাম। আমরা মুভ আইটেম দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা মুভ হয়ে গেছে, সব ফাইল এখানে চলে আসছে। আমরা নিউ ফাইলটা আমরা ডিলিট করে দিলাম, কারণ এই ফাইলের ভিতরে কিছুই নেই। এখন আমাদের পরবর্তী কাজ হবে, আমরা যে নোটপ্যাডে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করেছিলাম সেটা wp config ফাইলে যে চেঞ্জ করে দিতে হবে। তো চলুন wp config.php ফাইলটা এডিট করি। এডিট, সমস্যা হয়েছে, আমাদের আবার পুনরায় লগ ইন করতে হবে। ক্লোজ, পুনরায় আবার এডিট অপশনে ক্লিক করলাম। এডিট, দেখতে পাচ্ছেন ফাইলটা ওপেন হয়েছে। তো আমি জাস্ট এখানে base2 ছিল যেটা ডাটাবেসটা, সেটা এখানে চেঞ্জ করে আমি যে নতুন ডাটাবেসে ফাইলটা রেখেছি সংরক্ষণ করার জন্য এটা আমি এখানে বসাই দিব। এবার রিলোড দিয়ে দেখি সাকসেসফুলি কাজ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি স্মুথলি রান করেছে। এটা কিন্তু লোকাল থেকে নয়, এটা cPanel থেকে সাইটটা লোড করেছে। তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দেখব, এবং এখানে কোন কোন ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে সেগুলো আমরা ফিক্স করার চেষ্টা করবো এবার।
কারণ আপনারা জানেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ওয়েবসাইট হোস্টিং করলে, ট্রান্সফার করলে বেশ কিছু ধরনের সমস্যা হতে পারে। যেমন ইমেজগুলো সঠিকভাবে ট্রান্সফার না হতে পারে, স্টাইল ভেঙে যেতে পারে। তো এই ধরনের কিছু সমস্যা এখানেও তৈরি হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা এখানে যাচাই-বাছাই করে দেখব যে আসলে কি, কি সমস্যা হয়েছে। তো ফার্স্ট আমরা দেখতে পারলাম যে ইউজার প্রোফাইল আমি লগইন করলাম। লগইন করার পরে দেখতে পাচ্ছি যে ইউজার প্রোফাইলটা আমার এখানে আহ, যেমন আসার কথা ছিল সেরকম আসে নাই। এটা সাদা হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম এটাই ফিক্স করি। এডিটরটা কাজ করছে না। এখানে আমি কিভাবে এই সমস্যাগুলো ফিক্স করি আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এবার অ্যাডমিন ইউআরএল এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করলাম। এখন দেখতে পাচ্ছেন লোড হয়েছে। এটা যেহেতু একটা পেজ ছিল আমি পেজে চলে যাবো সরাসরি। অল পেজ, এরপর ড্যাশবোর্ড পেজটা আমি সিলেক্ট করলাম। জেনে
যে ড্যাশবোর্ড পেজটা আসছে, সর্বপ্রথম পেজের হেডার সেকশনটা আমি রিমুভ করে দিব। টাইটেল এরিয়াটা সর্বপ্রথম হাইড করে দিয়ে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। দেখতে পাচ্ছেন কোনো ধরনের পরিবর্তন হয়নি। তো আমরা হেডার অপশনটা আরেকবার চালু করে দিব এবং হেডার অপশনটা আবার পুনরায় চালু করে দিব এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা আবার পুনরায় ধরিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এই সমস্যাটা সলভ হয়ে গেছে। এখন লোগো অপশনটা বাদ রয়েছে, এখন লোগো অপশনে চলে যাই। অন্যান্য অপশনগুলো দেখেন ঠিকঠাক ভাবে কাজ করছে। লোগোতে চলে আসলাম।
লোগোগুলো পরিবর্তন করে দিব পুনরায়। লোগোটা সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জ করে দিই, পুনরায় চেক করে দেখি। দেখতে পাচ্ছেন লোগোটা পরিবর্তন হয়নি। এখানে 4টা লোগো আছে, 4টা লোগোই পরিবর্তন করতে হবে। এবার আমরা একটা কাজ করব, লোগো সাইজ অনুযায়ী লোগোগুলো পরিবর্তন করে দিই। সবগুলো লোগোই চেঞ্জ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন লোগো স্মুথলি কাজ করতেছে। এখন আমরা একটা প্রাইভেট উইন্ডো নিই। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। আপনারা আমি যে স্টেপে কাজ করেছি, যদি সেম স্টেপে আপনারা ধীরে ধীরে কাজ করেন এবং আমি দেখবেন যে কাজটি আমি খুব স্লোলি করছি, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আপনারা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যাতে 100% সঠিকভাবে একটা গ্লোবালে ডেভেলপমেন্ট করা এবং যেটা জাম্পে হোস্ট করা ছিল সেই ওয়েবসাইটটা আপনারা কিভাবে সি প্যানেলে হোস্ট করবেন এবং এই ওয়েবসাইটটা রান করবেন। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে স্মুথলি কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এই ওয়েবসাইটটা রান করছে। তো আমার বিশ্বাস আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে খুব স্মুথলি এভাবে আপনাদের ওয়েবসাইটগুলো রান করতে পারবেন, এবং আহ, দু একটা সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করে এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা স্মুথলি রান করছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, এবং আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন কিছু না কিছু তো অবশ্যই শিখবেন। হয়তো বা আমার ভিডিওতে ভয়েস তেমন একটা ভালো না, কারণ আমি প্রফেশনাল না ভিডিও রেকর্ডিং এর জন্য। আমি যেভাবে কাজ করেছি জাস্ট সেই কাজটাই এখানে উঠাই দিয়েছি। এটা তেমন কোনো কিছু না যে যেটার জন্য স্মুথলি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমি এ ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো নিয়ে আসি। মাঝখানে কিছুদিন দূরে থাকলেও এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। টেক কেয়ার।